শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই পবিত্র ঈদুল আজহার ছুটিতে বেশ মজা করেছো এবং আশা করি তোমরা ভালো ছিলে, সুন্দর ছিলে, নিরাপদে ছিলে। যদিও সারা বাংলাদেশে এই ভ্রমণ পিপাসুদের অনেকেই সলিল সমাধি হয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তোমরা নিরাপদে আছো এই জন্য শুকরিয়া আদায় করছি। তো বন্ধুরা, চলো আমরা আজকে প্রায় এক সপ্তাহ ছুটি পর আবার আজকে ক্লাসে যুক্ত হলাম। তো তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ, আর টিভি স্ক্রিনটি নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট দেখাচ্ছে, কি বলো? তোমরা জানো বন্ধুরা। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা যুক্ত হয়েছ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং শ্রদ্ধাভাজন শিক্ষক সহকর্মী বৃন্দ যারা যুক্ত হয়েছেন, সবাইকে শুভ অপরাহ্ন শুভেচ্ছা জানাচ্ছি কিশোর বাতায়নের সরাসরি ক্লাসে। তো নিশ্চয়ই সবাই ভালো আছো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনা সর্বদাই। তো চলো আমরা আমাদের আজকের এই ক্লাসের সাথে কারা কারা যুক্ত হয়েছো তাদের সাথে একটু দেখা করে আসি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা লাইভ ক্লাসে যুক্ত হয়েছি। তোমরা এই ক্লাসে কে কেমন আছো, কোথায় আছো, কোথা থেকে যুক্ত হয়েছো জানাও কমেন্টসে। আমরা একটু দেখে আসি কে কোথা থেকে যুক্ত হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কিশোর বাতায়ন লাইভ পেজে যুক্ত আছো। আমি আমার সংযুক্তির কারণে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমি তার কারিগরি ত্রুটির কারণে তোমাদের দেখতে পাচ্ছি না, একটু ধৈর্য ধারণ করতে হবে। চেষ্টা করছি সংযুক্ত হবার জন্য। বন্ধুরা একটু অপেক্ষায় থাকো, আমি সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। কারিগরি ত্রুটির কারণে তোমাদের দেখতে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, আমি যুক্ত হতে পেরেছি তোমাদের সাথে। তো আমি দেখতে পাচ্ছি তোমরা আমার সাথে অনেকেই যুক্ত হয়েছ। আশা করছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। তো যেই হোক, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অনেকে যুক্ত হয়েছ। জাওয়াত চৌধুরী, ময়মনসিংহ জেলা স্কুল, ময়মনসিংহ। জেসিয়া ফাতেমা, আই এম স্টুডেন্ট অফ বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। হ্যাঁ, আমি অনেকের কমেন্টস দেখতে পাচ্ছি, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যুক্ত হয়েছ। তো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের আজকের পাঠে।
আজকের পাঠটিতে আমরা যে অংশে থাকব সেটি হলো গত দিনের ক্লাসের সংযুক্ত ক্লাস, আজকে পার্ট 2, অর্থাৎ 21 গান কবিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আজকে প্রথম দিন আমরা ছিলাম 5টি স্তবকের ভিতরে 2টি স্তবকের ক্লাস এবং কবিতার কবির পরিচিতি নিয়ে আমরা ক্লাসে কথা বলেছিলাম। তো চলো বন্ধুরা আমরা চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বন্ধু যুক্ত হয়েছ, আর তোমাদের আরও যারা বন্ধুরা আছে তাদের সাথে তোমরা একটু যুক্ত হয়ে যাও, তাদের সাথে কথা বলো, তারা কে কোথায় আছে তাদের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা আজকে 21 গান কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে এই পাঠ শেষে তোমরা যারা আছো তারা কবিতার পূর্ব পাঠ সম্পর্কে বলতে পারবে। অর্থাৎ আমরা যে 2টি স্তবক নিয়ে কথা বলেছিলাম গতদিন, সেই 2টি স্তবকের ভাব এবং ভাবনা কি কি জেনেছিলাম, এই অংশটুকু আবারও আমরা একটু স্মরণ করব। এরপরে নতুন শব্দ, আজকের যে অংশ সেই অংশের নতুন শব্দ বলতে পারবে। এরপরে 21 ফেব্রুয়ারির তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। এরপরে কবিতার বিষয়বস্তুর আলোকে সংক্ষিপ্ত ও বহুনির্বাচনী প্রশ্নের উত্তর বলতে পারবে। এই হলো আজকের ক্লাসের আমাদের কার্যক্রম। তো আমরা চেষ্টা করব সবাই সংযুক্ত থাকার। তো বন্ধুরা আমরা যে জায়গাটিতে যেতে চাই, প্রথমে আগের পাঠের পুনরালোচনা। আগের পাঠের পুনরালোচনা আমরা যদি দেখি তাহলে দেখব সোনার দেশ এই বাংলাদেশের মানুষের প্রাণের বাংলা ভাষার মর্যাদার দাবিতে সোচ্চার অকুতভয় বীর ভাষা শহীদদের রক্তে রাঙানো আর ছেলেহারা শত মায়ের অশ্রুতে গড়া 1952 সালে 21 ফেব্রুয়ারির কথা কোনোভাবেই ভোলা যায় না, ভোলা যাবে না। এটি আমাদের সকলেরই মনের কথা, কবি বলেছেন তার কবিতার ছন্দে ছন্দে। এরপরে যদি আমরা দেখি পরের অংশে, কবি বিদ্রোহী বাঙালি নারীদের নাগিনী রূপে কল্পনা করেছেন আর পুরুষদের কালবৈশাখীর তাণ্ডব রূপে কল্পনা করেছেন এবং বলেছেন 52 ভাষা শহীদদের অন্যায়ভাবে যারা হত্যা করেছে সে হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। জানিয়েছেন সারা বিশ্বে সে বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান। অর্থাৎ কবি এই কবিতার মধ্য দিয়ে বলার চেষ্টা করেছেন যে বাংলা ভাষার মর্যাদার অধিকার নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদেরকে দমাতে চেয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। কবি তাদের বিরুদ্ধে, এই সকল শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বাংলার নর নারী সকলকে আহ্বান জানিয়েছেন এবং এই কথাটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কবি। এরপরের অংশ আমরা দেখি, বাংলার মানুষ যখন নিজেদের অধিকার প্রতিষ্ঠায় তৎপর তখন কি সোনার ছেলেদের হত্যাকারী পাকিস্তানি শোষকরা এমনি এমনি পার পেয়ে যাবে? এটা কবি প্রশ্ন করেছেন। এমনি এমনি কি পার পেতে দেওয়া উচিত তাদেরকে? তা কি সম্ভব? না, অবশ্যই না। কবি বলেছেন এটি কোনো মতেই সম্ভব না। নানা সংগ্রামের যে সাফল্য বাঙালির ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, 52 21 ফেব্রুয়ারির ক্ষেত্রেও তা ম্লান হবে না। 52 21 ফেব্রুয়ারির যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের সেই সাফল্য, সেই বিজয় গাথা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে এবং তারই প্রেরণায় বাঙালি পরবর্তী শত সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে, প্রতিবাদী হয়ে, জাগ্রত হয়ে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কবির এই প্রত্যাশা আমরা এই কবিতার দ্বিতীয় স্তবক পর্যন্ত পেয়েছিলাম। বন্ধুরা চলো আজকে আমাদের পরবর্তী অংশ সেটি হলো 21 গান দ্বিতীয় পর্ব। কবিতার কবি হলেন আব্দুল গাফফার চৌধুরী। তো বন্ধুরা একটি কথা আমি বলে নেই, এটা তোমরা গত দিনের ক্লাসে যারা যুক্ত ছিলে, এই ভুল তথ্য আমার স্লিপিং অফ টাং হয়ে বের হয়ে গেছে, অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। সেটি হলো এই কবিতাটি গানের সুরে যিনি সুর দিয়েছেন, সুন্দর একটি চমৎকার সুর দিয়েছেন, তিনি হলেন আরেকজন বিখ্যাত ব্যক্তি, জনাব আলতাফ মাহমুদ। আমি গতদিন ভুল করে আরেকজন বিখ্যাত ব্যক্তির কথা বলেছিলাম, আব্দুল লতিফ।
বাস্তবে উনি অন্য একটি গানের রচয়িতা এবং সুরকার, আর এই গানের সুর দিয়েছিলেন জনাব আলতাফ মাহমুদ, শহীদ আলতাফ মাহমুদ। তো 21-এর গান কবিতায় আমরা চলে যাই। আব্দুল গাফফার চৌধুরীর লেখা এই কবিতার পরবর্তী অংশটিতে আমরা দেখতে পাই, সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। আমরা গতদিন যে অংশটি শেষ করেছিলাম, যে অংশ পর্যন্ত পাঠদানে ছিল, তার পরবর্তী অংশে আছে, সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। অর্থাৎ কবি এর মধ্য দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে শীতের শেষে যখন এদেশে ফাল্গুনের হাওয়া প্রবাহিত হতে দেখা যায় বা আবহাওয়াটা পরিবর্তন হয়, ঠিক সেই রকম সময়ে আকাশটা নীল ছিল। নীল বসন হচ্ছে এখানে আচ্ছাদন বা আবরণ বা পোশাক। সেই নীল আকাশের, নীল গগনের যে রঙিন একটা মানে পরিচ্ছন্ন আকাশ, সেই পরিচ্ছন্ন আকাশে শীতের শেষে যেমন রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে, বলতে পূর্ণিমার চাঁদের মতো এক ধরনের আলোকময় একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। সেই রকম একটা সুন্দর পরিবেশে আমাদের দেশটি, আমাদের দেশের মানুষ দেশে বসবাস করছিল। কিন্তু এমন সময় পথে পথে ফোটে রজনীগন্ধা অলোক নন্দা যেন, অর্থাৎ আমাদের এই দেশটা প্রকৃতির সেই ফাল্গুনি যে ফুলের সৌন্দর্য, ফুলের সমাহার, সেই সমাহারটি এখানে আমরা লক্ষ্য করি যে কবি এই রজনীগন্ধা শব্দটির মধ্য দিয়ে সেটি প্রকাশ করার চেষ্টা করেছেন। যেন সেই রজনীগন্ধার মতো হাজারো রকমের ফুল বসন্তের শুরুতে যখন ফোটে, তখন শীতের শেষে ফোটে, তখন যেন সেই পরিবেশটাকে অলকনন্দা মনে হয়, অর্থাৎ স্বর্গীয় নদীর ধারার স্রোতের মতো মনে হয় পরিবেশটা। অর্থাৎ সৌন্দর্য বোঝানোর জন্য, দেশের শান্তিময় অবস্থা বোঝানোর জন্য কবি বলেছিলেন যে একটা সুন্দর পরিবেশ আমাদের দেশে বিরাজ করছিল। তো সেই সময়ে এমন সময় ঝড় এলো খ্যাপা বুনো। অর্থাৎ এই ঝড় বলতে সত্যি সত্যি যে আমাদের প্রাকৃতিক ঝড় সেটি নয়, এই ঝড়টা তুলনা করা হয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর একটা নোংরা হীন একটা কার্যক্রমের সাথে এই ঝড়টাকে তুলনা করা হয়েছে। এরকম খ্যাপা বুনো কেন বলা হয়েছে? খ্যাপা বুনো বলা হয়েছে, খ্যাপা শব্দের মেলাগুলো অর্থ ব্যবহার করা যায়। খ্যাপা শব্দের অর্থ উন্মাদ, পাগলা, পাগল, অথবা উদ্দাম, বিভিন্ন শব্দ হিসেবে বিভিন্ন অর্থে এই শব্দটা ব্যবহার করা যায়। তো এখানে ঝড় এলো খ্যাপা বুনো, অর্থাৎ যেটি মানুষের জন্য প্রত্যাশিত ছিল না, এরকম একটি আক্রমণ, এরকম একটি প্রভাব বাঙালির উপর পড়ল। কবি এই কথাটি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠী পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, তাদের অস্ত্র হাতে, এই যে দাঁড়িয়ে আছে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এরকম একটা উদ্দাম ঝড়ে যেরকম গাছ উপড়ে পড়ে যায়, ঠিক সেই রকম আমাদের জীবনটা, আমাদের মানে অবস্থানটা নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করেছিল তারা। বিশেষ করে বাংলা ভাষার মর্যাদা কে তারা নস্যাৎ করতে চেষ্টা করেছিল। কবি এই কারণেই এমন সময় ঝড় এলো খ্যাপা বুনো এই কথাটি বলেছে। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে চলে যাই। সেই আধারের পশুদের মুখ চেনা, অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন যে সেই আধারে, অন্ধকারে যারা আমাদের উপর আক্রমণ করতে চেয়েছিল, এখানে অন্ধকার বলতে অন্ধকার নয়, অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে করে আমাদেরকে আমাদের ভাষার মর্যাদা থেকে দূরে রাখার চেষ্টা করেছিল, আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই সকল মানুষদের অবস্থানটাকে কবি কল্পনা করেছেন অন্ধকারের সাথে। অর্থাৎ সেই আধারের পশুদের মুখ চেনা বলতে কবি সেই যারা বাঁকা পথে, নোংরা পথে অথবা অন্ধকার পথে আমাদেরকে অধিকার বঞ্চিত করার চেষ্টা করেছিল, সেই সকল মানুষদের অবস্থান বোঝানোর জন্য আধার শব্দটা ব্যবহার করেছেন। আর ব্যবহার করেছেন তাদেরকে পশু বলে কবি সম্বোধন করেছেন, যে পশুরা যেরকম নিকৃষ্ট হিংস্র হয়, ঠিক ওই রকম পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের পেটুয়া বাহিনী আমাদেরকে এরকম কোণঠাসা করতে চেয়েছিল, যাতে আমরা আমাদের ভাষার মর্যাদা, ভাষার অধিকার থেকে বঞ্চিত হই। তো এরকম করে হায়নার মতো আমাদেরকে তারা কি করেছিল? আক্রমণ করার চেষ্টা করেছিল। পরবর্তী চরণ যদি আমরা দেখি, তাহাদের তরে মায়ের ভাই বোনের ভাইয়ের চরম ঘৃণা, অর্থাৎ এই সকল পশুদের প্রতি এই বাঙালি
আমরা বাংলাদেশের মানুষ যারা আছি সেই মানুষদের মধ্যে যারা নারী আছেন, তারা মা বোন ভাই আছেন, পুরুষ মানুষ আছেন যারা তাদের ভাই হিসেবে সম্বোধন করেছেন কবি। তো এই রকম তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, অর্থাৎ তারা সর্বদাই এদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। অর্থাৎ 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত এই যে ভাষার আমাদের ভাষা মুখের ভাষাটাকে কেড়ে নেওয়ার জন্য তারা যে চক্রান্ত শুরু করেছিল তার বিরুদ্ধে বাঙালি সোচ্চার ছিল সর্বদাই। এরপরে চরণ যদি আমরা দেখি, ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে। অর্থাৎ এদেশের প্রাণের মানুষের প্রাণের আবেগ, প্রাণের ভালোবাসা প্রকাশ করে যে ভাষায়, সেটি তো প্রাণেরই দাবি, সেই ভাষার মর্যাদা রক্ষাটা প্রাণেরই দাবি। তাহলে সেই দাবিকে তারা রুখতে চেয়েছিল, বাধা দিতে চেয়েছিল যে তোমাদের বাংলা ভাষার মর্যাদা তোমাদেরকে দেয়া হবে না। অর্থাৎ তারা আমাদের এই ভাষার মর্যাদাটাকে কেড়ে নিয়ে উর্দুকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাই কবি বলেছেন, ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে। অর্থাৎ এদেশের মানুষের অন্তরের যে প্রত্যাশা, সেটাকে রুখতে তারা গুলি ছুঁড়েছিল দেশের মানুষের বুকে। অর্থাৎ এদেশের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং অনেকেই তাদের বুকের তাজা রক্ত দিয়েছে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য, যাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাহলে ওরা গুলি ছুড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। অর্থাৎ ওদের ঘৃণ্য পদাঘাত কেন? কারণ ওরা এদেশের মানুষের বুকে লাথি মেরেছিল। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা স্লোগান দিয়েছিল, ব্যানার ফেস্টুন নিয়ে, প্লাকার্ড নিয়ে যারা স্লোগান দিয়ে যাচ্ছিল এক স্থান থেকে অন্য স্থানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা ইতিহাস জানি যে সেই সকল শিক্ষার্থীদেরকে, অনেক পথচারীকে তারা আন্দোলন দমানোর জন্য গুলি করে তাদেরকে হত্যা করে এটাকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। কবি সেটাই বলেছেন, ওরা গুলি ছড়ে দেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। অর্থাৎ এই কবিতায় কবি বোঝাতে চাচ্ছেন যে যারা বাংলার মর্যাদা, বাংলা ভাষার দাবি রক্ষার আন্দোলনে মুখর ছিল, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য পাকিস্তানি পুলিশ বাহিনী অথবা পাকিস্তানি শাসক গোষ্ঠী লেলিয়ে দেওয়া বাহিনী, তারা এদের এই দাবিকে রুখতে, দাবিকে দমিয়ে দিতে তারা ওদেরকে হত্যা করেছে। তাদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, অর্থাৎ এই বাংলার মানুষের বুকে, বাংলার মাটিতে তাদের এই ঘৃণ্য পদাঘাত তারা করেছিল। কবি এইটি বোঝানোর চেষ্টা করেছেন। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত একটু দেখে আসতে চাই যে তোমরা আসলে কে কি ভাবছো। তো বন্ধুরা, আমি আগেই বলেছি আমার এই যান্ত্রিক ত্রুটির কারণে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি অনেক কিছু দেখতেও পাচ্ছি না তোমাদের। তবে চেষ্টা করছি তোমাদের কমেন্টসগুলো দেখে আসার, কে কি লিখছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক রকমের কমেন্টস লিখছো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই I am from Borishal Jila School, Borishal, আবিদ ইসলাম সাদ। সাদ প্রায় যুক্ত থাকে আমাদের সাথে। হ্যাঁ সাদ, আমরা চেষ্টা করছি সবার কমেন্টসগুলো দেখার জন্য। হ্যাঁ, ফরিদ আহমেদ বাঙ্গালি, ওয়াই অলকনন্দা কি? অলকনন্দা আসলে তোমাদের পাঠ্য বইয়েই লেখা আছে, এটি হলো স্বর্গীয় নদীর ধারা। অর্থাৎ এটা স্বর্গীয় নদীর ধারা শব্দটি ব্যবহার করেছেন কবি এই জন্য যে এই কবিতার মধ্য দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে সুন্দর একটি পরিবেশ বিরাজমান ছিল,
এটা বোঝানোর চেষ্টা করেছেন স্বর্গীয় নদীর ধারা। ধন্যবাদ। আজিজুন নাহার সাথী সে বগুড়া গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে যুক্ত হয়েছে। আরও অনেকে যুক্ত হয়েছে। বন্ধুরা, আমি আসলে যান্ত্রিক ত্রুটি আগেই বলেছি, আমি অত্যন্ত দুঃখিত যে যান্ত্রিক ত্রুটির কারণে তোমাদের অনেকের কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছি। এটা নেটওয়ার্কের প্রবলেম হয়তো বা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই। আমাদের পরবর্তী অংশ আমরা দেখছি, ওরা এদেশের নয়। হ্যাঁ, ওরা তো এদেশেরই ছিল না, কারণ এদেশটা 1947 সালে যখন পাকিস্তানে জন্ম হয়েছিল তখন থেকেই ওরা বাঙালিকে, বাংলাদেশের মানুষকে একটা বৈরী একটা মনোভাব নিয়ে আমাদের সাথে আচরণ করেছিল তারা। অর্থাৎ আমরা ওদের চোখে খুব যে ভালোবাসার পাত্র ছিলাম তা নয়। ওরা আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে সকল দিক থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল। কবি এটি বোঝানোর চেষ্টা করেছেন। তো বন্ধুরা, চলো আমরা দেখে আসি ওরা কারা। যেমন আমরা একটি ছবি এখানে সেট করেছি, সেটি হলো মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে পাকিস্তানি সেই পেটুয়া বাহিনী, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এরপরে আছে হলো দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা একটি ছবিতে, আমরা ছবিটা আমাদের সাথে হয়তো কথা বলছে যে সবাই একটা কেমন অস্থির একটা অবস্থায় আছে, একটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে, হাতে প্লাকার্ড, ফেস্টুন, আরও অনেকে হাতে হয়তো ব্যানার আছে, অনেকে জড়ো হয়েছে যে কি নির্দেশনা আসে এরকম। তো আমরা পরবর্তী অংশে দেখি, ওরা এই দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। অর্থাৎ আমাদের মানুষদের ভাগ্য নিয়ে ওরা ছিনিমিনি খেলা শুরু করে দেয়। আমরা কি খাবো, আমরা কি পরবো, আমরা কি বলবো, সেটাও যেন ওরা ওদের দ্বারা ওদের প্রেসক্রিপশন দিয়ে দিবে, সে অনুযায়ী আমরা চলবো। এটি আসলে আমাদের বাঙালি আমরা মানতে পারিনি আমাদের পূর্ব প্রজন্ম, যার ফলে 52 সেই উত্তাল দিন সৃষ্টি হয়েছিল এবং তারা সফল হয়েছিলেন। পরের অংশ দেখি বন্ধুরা, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। অর্থাৎ এদেশের মানুষের খাবার, পোশাক, শান্তি কোনো কিছুই ছিল না, অর্থাৎ তাদের এই নির্মম নির্যাতন নিপীড়নের কারণে। তো বন্ধুরা, আমরা একটু ছবি দেখে আসতে চাই যে খাবার, ভাত, অন্ন হিসেবে আমরা অনেক ধরনের খাবার বলতে পারি, আবার ভাতও বলতে পারি। এরপরে পোশাক আশাকের দিক থেকে আমাদেরকে তারা বঞ্চিত করার চেষ্টা করেছিল। আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অবস্থা ভঙ্গুর ছিল। এরপরে আমাদের দেশের মানুষের শান্তি ছিল না, মানুষ আন্দোলনে মুখর থাকতে হতো সবসময়, কোনো না কোনো ভাবেই তারা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। এরপরের অংশ আমরা যদি দেখি, 21শে ফেব্রুয়ারি তার প্রেক্ষিতেই 1952 সে 21শে ফেব্রুয়ারি একটা চরম সাফল্য আমাদের অর্জিত হয়েছিল, যদিও অনেক ত্যাগের বিনিময়ে। তো বন্ধুরা, এরপর আমরা যদি দেখি, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ কবি 21শে ফেব্রুয়ারিকে জাগতে বলেছেন। কিভাবে জাগতে বলেছেন? অর্থাৎ 21শে ফেব্রুয়ারির যে চেতনা মানুষের ভিতরে জন্ম লাভ করার ফলে তারা প্রাণ দিতেও দ্বিধাবোধ করেনি, সেই বিদ্রোহী মনোভাব, সেই সংগ্রামী মনোভাব, এইটা কবি মানুষের মধ্যে আবারও প্রত্যাশা করেছেন যে এরপরে পাকিস্তানিরা যে যত রকমের নিষ্পেষণ চালানোর চেষ্টা করবে, আমরা বাঙালি তার বিরুদ্ধে সর্বদাই সোচ্চার থাকব। কবি এরকম একটা প্রত্যাশা করেছেন, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি কথাটি বলে। এরপরের অংশটি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। কবি সেই সময়ে বলেছেন যে আজও জালিমের কারাগারে, সেই জালিমটাকে, জালিম হলো পাকিস্তানি শাসক গোষ্ঠী, বীর ছেলে বীর নারী, বাঙালি নারী পুরুষকে নানাভাবে তারা নির্যাতন করছিল সেই সময়। শুধু ভাষার মর্যাদা কেড়ে নেওয়ার ক্ষেত্রেই নয়, নানাভাবেই তারা আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছিল, আমাদেরকে জেলখানায় বন্দি করার চেষ্টা করেছিল, আমাদেরকে নিষ্পেষণ চালিয়েছিল আমাদের ওপরে। কবি এই কথাটি বলেছেন, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। আমরা এরপরে দেখে আসি, পরের অংশটি হলো, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে। অর্থাৎ যারা ভাষা শহীদ ছিলেন তারা যেন আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যে এই অন্যায়ের বিরুদ্ধে তোমরা কি করো, রুখে দাঁড়াও, পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। কবি তার কথার মধ্য দিয়ে এই কথাটি বলার চেষ্টা করেছেন, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে। তো কবি সেই ভাষা শহীদদের কে সামনে নিয়ে এসে বলেছেন যে তাদের যে প্রাণ বিসর্জন, তাদের যে আত্মত্যাগ, এটা আমরা বৃথা যেতে দিতে পারি না। সুতরাং তাদের সেই পথ ধরে আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মুখর হয়ে থাকব, আমরা তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হব। কবি এরকম আহ্বান জানিয়েছেন।
আহ্বান জানিয়েছেন, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে। অর্থাৎ দেশের সর্বত্রই, আনাচে কানাচে সর্বত্রই, হাট মাঠ ঘাট সব জায়গাতেই কবি যেন প্রত্যাশা করেছেন সবাই কি করবে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কবি এটা প্রত্যাশা করেছেন, হাট মাঠ ঘাট বাট সব জায়গায়, সকল ক্ষেত্রেই, সব স্থানেই সারা বাংলাদেশের মানুষকে কবি জাগতে বলেছেন পাকিস্তানি শোষণের বিরুদ্ধে। এরপরের অংশ নাজমুন আলম আইডি থেকে লিখেছে, জালিম অর্থ কি স্যার? যে জুলুম করে সেই জালিম। আমরা শব্দার্থ হয়তো পাবো, এটা অত্যাচারী একজন লিখেছে। জাওয়াদ চৌধুরী উত্তর দিয়েছে সুন্দর, অত্যাচারী। জালিম মানে কি স্যার? আমি বলেছি জুলুমকারী, যে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, সেই জালিম। তো এরপরে আমরা দেখে আসি, আমরা দেখলাম যে হাট মাঠ ঘাট সর্বত্রই, দেশের সর্বত্রই মানুষকে কবি জাগতে বলেছেন। এরপরের অংশ আমরা দেখি, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি। অর্থাৎ আবার যে ফেব্রুয়ারির যে প্রেরণা, ফেব্রুয়ারির যে চেতনা মানুষের ভিতরে জাগ্রত হয়েছে, এই চেতনাকে আমরা আরো তীব্র বেগে জ্বালাবো। কিসের মাধ্যমে? অন্য কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে, অন্য কোনো আন্দোলনের মধ্য দিয়ে, যাতে পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা কি করে আমাদের দেখে ভয় পায়, আমাদের সাফল্যে তারা যাতে উন্মাদের মতো হয়ে যায়, যাতে পিছু হটে, এই কথাটা কবি প্রত্যাশা করেছেন এই লাইনটার মধ্য দিয়ে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তো বন্ধুরা, এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকে পাঠ্য বিষয়। সুপ্ত কি ছাড়, হ্যাঁ, ইসরাত জাহান। আমি এই যেই শব্দগুলো তোমরা বলছো, অনেকেই বলছো, তোমাদের এই শব্দগুলো আমি চেষ্টা করব আমার শব্দার্থ অংশে স্পষ্ট করার জন্য। নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকবে। এমন সময় ঝড় এলো খেপা বুনো বলতে কি বোঝানো হয়েছে স্যার? মনসুর আহমেদ বলেছে আইডি থেকে। তো বিষয়টা হলো এটা, যে আমরা যখন সুন্দর সাজানো একটা দেশ পেয়েছি, 47 সালে একটা সদ্য স্বাধীন দেশ পেয়েছি, ব্রিটিশ শাসন মুক্ত, ঠিক তারপর থেকেই আমাদের বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী যেহেতু তারা নেতৃত্ব ছিল সেই সময়, দেশ পরিচালনা করেছে, সেহেতু তারা আমাদের উপরে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেইটাকেই কবি বলেছেন, এমন সময় ঝড় এলো খেপা বুনো। বুঝতে পারছো নিশ্চয়ই? তো আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি তোমার কথাটি বলেছি, এমন সময় ঝড় এলো খেপা বুনো, এটা বলেছি আমি। হ্যাঁ, এরপরে ডিসকাস সিকিউ। হ্যাঁ, সিকিউ আমরা ডিসকাস করব, এর পরবর্তীতে আমাদের পাঠগুলো শেষ হয়ে যাওয়ার পর সিকিউ ডিসকাস করব। তো আমরা চলে যাই, 21শে ফেব্রুয়ারিকে কবি আবারও প্রত্যাশা করেছেন। তো এই ছিল আমাদের আজকের পাঠ্য অংশটুকু। তো এরপরে আমরা চলে যাব শব্দার্থ। তোমরা যারা শব্দ নিয়ে প্রশ্ন করেছো কমেন্টসে, আমরা সেই শব্দ অংশে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি 5টি শব্দ যুক্ত করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, গগন, বসন, খেপা, বুনো, পদাঘাত। বন্ধুরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। তোমরা যারা কমেন্টসে লিখছো, আমি মনে করি তোমরা যুক্ত আছো আমার সাথে। তো এখানে যে কথাটি আমি বলার চেষ্টা করছি, যে শব্দার্থে তোমাদের বিষয়গুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে গগন, বসন, খেপা, বুনো, পদাঘাত, তোমরা নিশ্চয়ই শব্দগুলো দেখতে পাচ্ছ। তোমরা ঝটপট কমেন্টসে লিখে ফেলাও যে এই শব্দ, কোন শব্দের কি অর্থ। শব্দ লিখবে, একটা হাইফেন দিয়ে অর্থটা লিখে ফেলবে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ তোমরা। খুব দ্রুত লিখে ফেলো। শব্দার্থ এখনো পর্যন্ত কেউ লেখনি আমার মনে হচ্ছে। আচ্ছা, গগন মানে আকাশ, 1 লিখেছ, হ্যাঁ ধন্যবাদ। গগন, আকাশ। আর কিছু আরো শব্দ আছে, বসন শব্দটির অর্থ লিখে ফেলো। এমডি মতিউর রহমান আইডি থেকে লিখেছে গগন মানে আকাশ, হ্যাঁ আকাশ। কিন্তু আমি তো 5টি শব্দ একবারে দিয়েছি, তোমরা 5টি শব্দেরই পরপর শব্দগুলো লিখে ফেলো যে কোনটার অর্থ কি। হ্যাঁ, মনসুর আহমেদ
বসন শব্দের অর্থ বোধহয় লিখেছে কাপড়। ধন্যবাদ। অনেকে লিখছে আকাশ, গগন মানে আকাশ। প্লিজ ডিসকাস সিকিউ অ্যান্ড এমসিকিউ অলসো। হ্যাঁ, আজকে সিকিউ হবে না, তবে এমসিকিউ আছে। হ্যাঁ, আকাশ, শুধু আকাশ শব্দটি তো আমি দেই না, আমি 5টা শব্দ দিয়েছি, আর বাকি শব্দগুলো শাহিনুল অরুণ বোধহয় আইডি থেকে লিখছে সিকিউ অ্যান্ড এমসিকিউ অলসো ডিসকাশন হবে। বসন মানে পোশাক। ধন্যবাদ। খাদিজাতুল লিখেছে বসন মানে কাপড়, লিখেছে জেসিয়া ফাতেমা। ওকে, ফাইন। লুৎফা বেগম লিখেছে পোশাক আইডি থেকে, লুৎফা বেগম আইডি থেকে লিখেছে পোশাক। আমি জানি তোমরা অনেকে মা বাবার আইডি ব্যবহার করছো, অনেকে নিজের আইডি ব্যবহার করছো। গগন মানে আকাশ, বসন মানে পোশাক। আরো 3টি শব্দ আছে, খ্যাপা, বুনো এবং পদাঘাত। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আরো 3টি শব্দ আছে। এই শব্দগুলোর অর্থ তোমরা লিখে ফেলো। কি লিখেছ? তুমি লিখেছ আবিদ হাসান। আবিদ হাসান লিখেছে তিনি হলো রকচটা, খ্যাপা, রকচটা। ওরে বাবা, হ্যাঁ, আচ্ছা, রকচটা। আর কেউ? নিশ্চয়ই আরো কেউ লিখছো। আমি আসলে আমার যান্ত্রিক ত্রুটির কারণে দেখতে পাচ্ছি না বন্ধুরা। অনেকেরই পদাঘাত মানে পায়ের আঘাত, খ্যাপা মানে ক্ষিপ লিখেছো। জেসিয়া ফাতেমা ক্ষিপ লিখেছো, আসলে ক্ষিপ্ত লিখতে চেয়েছে মনে হয়। বসন পোশাক। তারপরে সোমাইয়া শিমু বেবি নামটি আইডি হবে। বসন মানে কাপড়। আকাশ, কাপড়, আক্রমণাত্মক, বন্য, পায়ের আঘাত। ধন্যবাদ। এমডি জাওয়াদ চৌধুরী একবারে 5টি লিখেছে, আকাশ, কাপড়, আক্রমণাত্মক, বন্য, পায়ের আঘাত। সুন্দর। খ্যাপা পাগল হবে স্যার? হ্যাঁ, খ্যাপা মানে পাগল, পাগলা, উন্মাদ, অনেক কিছু হতে পারে। এরপরে আমরা যদি দেখি, আরো আছে অনেকেরই। MN আক্তার, গগন আকাশ, বসন কাপড়, খ্যাপা রাগ। হ্যাঁ, অবশ্যই তোমার অর্থ একেবারে ফেলে দেওয়ার মতো না। তোমার শব্দের, তুমি যেটা বলেছো সেটাও ঠিক আছে। খ্যাপা মানে রাগ। হ্যাঁ, অনেকে বুনো, বনের। আমরা একটু দেখে আসি যে আমি শব্দার্থ আসলে কি দিয়েছি। গগন আকাশ, তোমরা বলেছো আকাশ। বসন বস্ত্র বা আচ্ছাদন বা কাপড়। এরপরে খ্যাপা উদ্দাম, পাগল, ক্রুদ্ধ অর্থাৎ রাগান্বিত। একজন বলেছে রকচটা। হ্যাঁ, পদাঘাত পায়ের আঘাত। হ্যাঁ, সুন্দর। লুৎফুন্নাহার মুক্তির আইডি থেকে লিখেছে পায়ের আঘাত। জেসিয়া ফাতেমা পদাঘাত, পায়ের আঘাত। আবদুল্লাহ মোহাম্মদ নবী মেবি আইডি থেকে লিখেছে বুনো অর্থাৎ ব্যান। বুনো আসলে ব্যান না, বন্য লিখতে চেয়েছে, ও ভুল হয়ে গেছে আসলে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সবারই উত্তরগুলো ঠিক হয়েছে বন্ধুরা। এর পরের শব্দার্থ আমরা যে দেখে আসি। এর পরেরটাতে আমরা গিয়ে দেখব অন্ন, বস্ত্র, জালিম, সুপ্ত, ক্রোধ। নিশ্চয়ই তোমরা আমার এই স্ক্রিনটি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, খ্যাপা রাগান্বিত, হারুন রশিদ শাকতুলি থেকে লিখেছে, আইডি থেকে লিখেছে। হ্যাঁ, সবাই লিখেছো, তোমাদের সবার উত্তরই প্রায় সঠিক আছে, 2-1জনের বানান ভুল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা দেখে আসি অন্ন, বস্ত্র, জালিম, সুপ্ত এবং ক্রোধ। এই শব্দগুলো দিয়ে আসলে কবি কি বোঝাতে চাচ্ছেন? এই শব্দগুলো আসলে কবি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন তোমরা লিখে ফেলো। এখানে দেখতে পাচ্ছ অন্ন, বস্ত্র, জালিম, সুপ্ত, ক্রোধ। এই শব্দগুলো দিয়ে আমরা আসলে কোন অর্থ বুঝি? নূর আইডি থেকে আসছে আকাশ, কাপড়, উদ্দাম, বন্য, পায়ের আঘাত। ধন্যবাদ। আগের 5টি শব্দের অর্থ। এরপরে লুৎফুন্নাহার মুক্তি আইডি থেকে লিখছে অন্ন মানে খাবার। হ্যাঁ, সুন্দর।
সুন্দর। আগেরটাতে আবার তোমরা ফিরে যাচ্ছ অনেকেই, আমি আগেরটাতে যেতে চাচ্ছি না। রাহাত লিখেছে গগন আকাশ, বসন কাপড়, তারপরে খ্যাপা পাগল, অনেক কিছুই আগেরটাতে লিখেছে। আমি আসতে চাচ্ছি যে তোমাদের পরবর্তী অংশে তোমরা আসো। পরবর্তী অংশের যে 5টি শব্দ আমি দিয়েছি সেই শব্দগুলো নিয়ে তোমরা কথা বলো। ফরিদ আহমদ বাঙালি, আকাশ, কাপড়, পাগল, বন্য, পায়ের আঘাত। হ্যাঁ বন্ধুরা, অন্ন, বস্ত্র, জালিম, সুপ্ত এবং ক্রোধ, এই শব্দগুলোর আমরা অর্থ জানতে চাচ্ছি। অন্ন মানে খাবার লিখছো, হ্যাঁ, এর পরের অংশগুলো লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই আমার এই উত্তরটির অপেক্ষায় থাকবে না, তোমরা লিখবে। আমি যে শব্দগুলো অর্থ দিয়েছি তোমাদের সাথে আমি শব্দগুলো মিলিয়ে নিতে চাই। তো তোমরা চেষ্টা করো, আমি স্ক্রিনে দেখছি আমার ডিভাইসে। অন্ন মানে ভাত লিখেছ একজন, সুন্দর। অন্ন মানে ভাত, বস্ত্র মানে কাপড়, জালিম মানে অত্যাচারী, হ্যাঁ সুন্দর। লুৎফা বেগম খাদ্য, পোশাক, অত্যাচারী, লুকোনো, রাগ, 5টা। সুপ্ত মানে লুকোনো, হ্যাঁ সুন্দর সুন্দর অর্থ লিখেছে আইডি থেকে। এরপরে জালিম, জুলুমকারী, হ্যাঁ জালিম। তো আমরা একটু দেখে আসি আমি যেই শব্দগুলো তোমাদের জন্য সেট করেছি এখানে, সেটি হলো অন্ন, খাবার বা ভাত, তোমরা লিখেছ এটি। বস্ত্র, পোশাক, কাপড়, তোমরা লিখেছ এটি। জালিম, জুলুমকারী, তোমরা লিখেছ এটি। সুপ্ত, ঘুমন্ত, একজন লিখেছে লুকোনো, অর্থাৎ লুকোনো হয় কারণ কি, যেটি ঢেকে রাখা হয়েছে সেটি তো সুপ্ত, আর ঢেকে রাখা মানেই তো লুপ্ত বা লুকানো। ক্রোধ, রাগ, ক্ষোভ। তো বন্ধুরা, এই হলো আমার শব্দার্থ অংশের আলোচনা। এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। নিশ্চয়ই তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়েছ। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আমরা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু প্রস্তুতি নেওয়ার জন্য বলবো, যেহেতু আমাদের পূর্ব পাঠ এর অংশ থেকে এখানে প্রশ্ন হবে না। আজকের যে 3টি স্তবক ছিল সেই 3টি স্তবক থেকেই প্রশ্ন হবে। তো আমরা চলে যাই। প্রথম প্রশ্নটি হলো, দেশের ভাগ্য কারা বিক্রয় করতে চেয়েছিল? বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটির উত্তর ঝটপট লিখে ফেলো। দেশের ভাগ্য কারা বিক্রয় করতে চেয়েছিল? হ্যাঁ, মনসুর আহমেদ আইডি থেকে লিখেছে পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকনন্দা যেন। এটা ব্যাখ্যা আমি দিয়েছি। হ্যাঁ নিশ্চয়ই এটা এই গ্রুপের ভিডিও, অনলাইনে ভিডিওতে থেকে যাবে, এখানে দেখলে দেখা যাবে। এরপর আমরা আসি যে প্রথম প্রশ্নের উত্তর অলরেডি লিখে ফেলেছে স্বপ্না বণিক, পাকিস্তানি শাসকেরা। পাকিস্তানিরা লিখেছে আরেকজন, পাকিস্তানিরা লিখেছে হলো, আইডিটি হলো লুৎফুন্নাহার মুক্তি আইডি থেকে লিখেছে পাকিস্তানিরা। আর একজন লিখেছে জেন্স আকিব আইডি থেকে লেখা হয়েছে রাজাকাররা। আসলে সেই সময়ে আমরা রাজাকার শব্দটির সাথে পরিচিত 1971 সালে মুক্তিযুদ্ধ সময়কাল থেকে। 1952 সালের ভাষা আন্দোলনের সাথে রাজাকার শব্দটির সাথে আমরা পরিচিত নই। তবে আমরা রাজাকার বলবো না, আমরা বলবো পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পাকিস্তানিরা। হ্যাঁ, চেষ্টা করেছে অনেকেই উত্তর লেখার। HM সাইফুল আইডি থেকে লিখেছে পাকিস্তানিরা, সুন্দর। পাকিস্তানি শাসক লিখেছে আবিদ হাসান। তারপরে জেসিয়া ফাতেমা লিখেছে পাকিস্তানি। রহমত ইসলাম লিখেছে পাকিস্তানি। প্রতুল সাহা আইডি থেকে এখনও সেই শব্দার্থে আছে। বন্ধু হয়তো এখন পর্যন্ত এই অংশ আসে নাই। পাকিস্তানিরা অনেকেই লিখেছে পাকিস্তানিরা, হ্যাঁ সুন্দর। তো আমার ধারণা যে সবার উত্তরটি আমার উত্তরের সাথে মিলে আছে। জালিম পাকিস্তানি বাহিনীরা, ওকে ফাইন। পাকিস্তান, পাকিস্তানিরা, পাকিস্তানি, অনেকেই লিখেছে উত্তর। ধন্যবাদ সবাইকে। আমরা একটু দেখে আসতে চাই আমাদের উত্তরটি কি সেট করা রয়েছে। উত্তর পাকিস্তানি শাসক গোষ্ঠী, যারা আমাদেরকে শোষণ করেছিল সেই সময়। আর পাকিস্তানি হানাদার বাহিনী মূলত 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের উপর নির্যাতন চালিয়েছিল হানাদার বাহিনী। আর সেই সময়ে পাকিস্তানি সৈন্য অথবা পাকিস্তানি পুলিশ বাহিনী আমাদের উপরে অত্যাচার করেছিল, এটা আমরা লিখতে পারি। পাকিস্তানি জালিম পাকিস্তানি বাহিনীরা, অনেকেই লিখছে, ধন্যবাদ। পাকিস্তানি শাসক, মহিনুর আক্তার আইডি থেকে এসছে পাকিস্তানি শাসক। তো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কবি কিসের আগুনে আবার ফেব্রুয়ারিকে জ্বালাতে চেয়েছেন? পরের প্রশ্নটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, কবি কিসের আগুনে আবার ফেব্রুয়ারিকে জ্বালাতে চেয়েছেন?
তোমরা ঝটফট লিখে ফেলো বন্ধুরা উত্তরটি। কবি কিসের আগুনে আবার ফেব্রুয়ারিকে জ্বালাতে চেয়েছেন? আমরা মোট 6টি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি আর 4টি বহু নির্বাচনী প্রশ্ন রেখেছি, মোট 10টি প্রশ্ন। তোমরা ঝটপট লিখে ফেলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ দারুণ ক্রোধের আগুনে, স্বপ্না বণিক আইডি থেকে এসছে দারুণ ক্রোধের আগুনে। ধন্যবাদ মতিউর রহমান আইডি থেকে আসছে দারুণ ক্রোধের আগুনে। নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত হবে, আমার যে উত্তরটি সেট করা আছে সেটির সাথে। আমি একটু দেখে আসতে চাই উত্তরটি। উত্তর ক্রোধের আগুনে বা দারুণ ক্রোধের আগুনে। তোমরা আরো ইলাবোরেট করে লিখেছ। তাসলিমা মুন্নি আইডি থেকে আসছে দারুণ ক্রোধের আগুনে। হ্যাঁ, থেকে লিখেছে ক্রোধের আগুনে। ওকে, আমার সাথে মিলে গেছে। তবে দারুণ ক্রোধের আগুনে লিখলে আরো সুন্দর হবে। তো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা তোমরা উত্তর করেছো। এর পরের প্রশ্নে আমরা যাই। 21-এর গান কবিতায় ঝড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিশ্চয়ই বন্ধুরা এই প্রশ্নটি উত্তর ঝটপট তোমরা দিয়ে দেবে। 21-এর গান কবিতায় ঝড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঝড় মানে কি আমি আমার আলোচনায় কিন্তু তোমাদেরকে জানিয়েছি। ঝড় মানে কি, ঝড়টা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, আগের প্রশ্নের উত্তর সবাই লিখছে দারুণ ক্রোধের আগুনে। সুন্দর, দারুণ ক্রোধের আগুনে। এখন দারুণ ক্রোধ, ব্যাপক ক্রোধ, সে আগুনে জ্বালবো ফেব্রুয়ারি। তো এরপরের অংশ প্রশ্নটি 21-এর গান কবিতায় ঝড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিশ্চয়ই তোমরা উত্তরটি ঝটপট লিখে ফেলবে। আমি আমার ডিভাইসে দেখতে পাচ্ছি এখনো উত্তর কেউ লেখো নাই। ক্রোধের আগুনে, দারুণ ক্রোধের আগুনে, এটা আগের প্রশ্নের উত্তর। দিগন্ত দাস, লুৎফুন্নাহার মুক্তি আইডি থেকে লিখছে যুদ্ধ। ঝড় শব্দটি যুদ্ধ অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, আমরা দেখি উত্তরটা কি। এরপরে বন্ধুরা আরো অনেক বন্ধুই অপেক্ষায় আছো নিশ্চয়ই লেখার জন্য। তোমরা লিখে ফেলো। এরপরের অংশটা দারুণ ক্রোধের আগুনে লিখছে আঘাত। স্বপ্না বণিক আইডি থেকে লিখেছে আঘাত। রহমত ইসলাম আইডি থেকে অত্যাচার। ফরিদা ইসলাম রিক্তা আইডি থেকে লিখছে ক্রোধের। মহিনুর আক্তার আইডি থেকে লেখা হয়েছে লড়াই। হানাদার বাহিনীর আক্রমণ অনেকে লিখেছে। তো আমরা দেখে আসি যে 21-এর গান কবিতায় ঝড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। বন্ধুরা নিশ্চয়ই আমরা দেখব উত্তরটি। পাকিস্তানি শাসক গোষ্ঠীর আক্রমণ, শাসক গোষ্ঠীর আক্রমণ, পাকিস্তানি শাসকের শোষণ অথবা শাসক গোষ্ঠীর আক্রমণ, শাসক গোষ্ঠীর শোষণ, এইটাকে ঝড় হিসেবে কবি কল্পনা করেছেন এই কবিতায়। এরপরের অংশটিতে আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। কবিতায় জালিমের কারাগার কথাটিতে কবি কোনটিকে ইঙ্গিত করেছেন? জালিমের কারাগার। আমরা যদি দেখি জালিমের কারাগার কথাটিতে কবি কোনটিকে ইঙ্গিত করেছেন, তোমরা ঝটপট নিশ্চয়ই লিখে ফেলবে বন্ধুরা। আমরা চেষ্টা করব তোমাদের উত্তরের সাথে আমাদের উত্তরটিকে মিলিয়ে দেখার। তোমরা একটু নাম্বার দিয়ে উত্তরটি লিখবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। কারণ অনেকে অনেকবার অনেক কথা লিখছো, আমার মনে হচ্ছে আগে পিছে হয়ে যাচ্ছে। স্যার ভালো মতো দেখা যায় না, এই আমি আগেই বলেছি নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে। কবিতায় জালিমের কারাগার কথাটিতে কবি কোনটিকে ইঙ্গিত করেছেন? পাকিস্তানিদের হামলা, পাকিস্তানি বাহিনীর আক্রমণকে বুঝিয়েছেন। জালিমের কারাগার কথাটিতে কবি কোনটি ইঙ্গিত করেছেন? পাকিস্তানিদের হামলা বলেছে জিন্স আকিব আইডি থেকে আসছে। নাজমুন আলম আইডি থেকে আসছে পাকিস্তানি বাহিনীর আক্রমণকে। তো আমরা একটু উত্তরটি দেখে আসি। উত্তরটি কি? উত্তর অন্যায় শাসন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় শাসন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় শাসনকেই জালিমের কারাগার বলে কবি উল্লেখ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, অত্যাচারীর কবলে, পাকিস্তানি হামলা, জুলুমকারীদের অত্যাচার। আমি তোমাদের মানে যে শব্দগুলো তোমরা ব্যবহার করেছো তার সমার্থক দুটি শব্দ আমি নিয়েছি এখানে। অন্যায় শাসন, শাসক গোষ্ঠীর অন্যায় শাসন। কবিতায় জালিমের কারাগার কথাটিতে কবি ইঙ্গিত করেছেন অন্যায় শাসন শব্দটিকে। অন্যায় শাসন এরকম একটি ভাবনা। জুলুমের কারাগার, অত্যাচারীর অত্যাচার, হ্যাঁ একই রকম উত্তর। এরপরে 5 নম্বরে আমরা চলে যাই। বীর ছেলে বীর নারী কথাটিতে কবি কাদের ইঙ্গিত দিয়েছেন? বীর ছেলে বীর নারী এই কথাটিতে কবি কাদের ইঙ্গিত দিয়েছেন? ঝটপট লিখে ফেলো বন্ধুরা। 5 নম্বর প্রশ্নের উত্তরটা নাম্বার দিয়ে লিখবে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি যে ডিভাইসটিতে দেখছি সেখানে আমি আগেই বলেছি ত্রুটির কারণে অনেক লেখা, অনেক কমেন্টস আমি পড়তে পারছি না। হ্যাঁ, প্রতুল সাহা আগের প্রশ্নের উত্তর লিখেছে অন্যায় শাসন, পাকিস্তানি শাসক গোষ্ঠী অত্যাচার। হ্যাঁ বন্ধুরা, 5 নম্বর প্রশ্নের উত্তর ঝটপট লিখে ফেলো। 5 নম্বর প্রশ্নের উত্তরটি
আমরা একদম শেষের দিকে এসে গেছি। আরও 4টি বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের অপেক্ষায় আছে, একটি সংক্ষিপ্ত প্রশ্ন সহ। পাকিস্তানের শাসন, বীর ছেলে বীর নারী কথাটিতে কবি কাদের ইঙ্গিত দিয়েছেন? 5, এদেশের ভাষা শহীদদের। সুন্দর। আবিদ হাসান আইডি থেকে লিখেছে এদেশের ভাষা শহীদদের। এরপরের অংশ আরও অনেকে হয়তো লিখবে, আমি দেখতে পাচ্ছি না, অনেকে হয়তো লিখছো শহীদের, ভাষা আন্দোলনের শহীদদের। মতিউর রহমান আইডি থেকে লিখেছে ভাষা আন্দোলনের শহীদদের, ভাষা আন্দোলনকারী বাঙালি বীরদের। সুন্দর। লুৎফুন্নাহার মুক্তি আইডি থেকে আসছে বাঙালি বীরদের। এরপরে ভাষা শহীদদের, বাংলার শহীদদের, তরুণ তরুণীদের। SM সিয়াম আইডি থেকে লিখেছে তরুণ তরুণীদের। জেসিয়া ফাতেমা লিখেছে দেশের ভাষা শহীদের। ওকে, আমরা দেখে আসি উত্তরটি কি। অনেক বন্ধু অনেক রকমই লিখেছ, তরুণ প্রজন্মকে লিখেছ, কেউ লিখেছ আন্দোলনকারীদের। আমরা দেখি অন্যায়ের প্রতিবাদকারী, অর্থাৎ বীর ছেলে বীর নারী কথাটিতে কবি কাদের ইঙ্গিত করেছেন? ভাষা শহীদদের, অর্থাৎ যারা এই মাতৃভাষার মর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে অবস্থান করেছিল যে বাঙালি বীর ছেলেমেয়েরা, তাদের কথা বোঝানো হয়েছে। যুবক যুবতী বা নরনারী, তাদেরকে বোঝানো হয়েছে। তো অন্যায়ের প্রতিবাদকারী। এর পরের 6 নম্বর প্রশ্নটি আমরা দেখে আসি। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে কথাটিতে কবি কোন শহীদকে বুঝিয়েছেন? এইটা আমার মনে হয় সবাই ঝটপট লিখে ফেলতে পারবে। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে কথাটিতে কবি কোন শহীদকে বুঝিয়েছেন? 6 নম্বর প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে কথাটিতে কবি কোন শহীদকে বুঝিয়েছেন? নিশ্চয়ই ঝটপট করে লিখে ফেলবে 6 নম্বর প্রশ্নের উত্তর। প্রায় কাছাকাছি উত্তর। সুন্দর, লিখে ফেলছো। ভাষা শহীদদের। ধন্যবাদ স্বপ্না বণিক, সবার আগে লিখছে ভাষা শহীদদের। এরপরে নিশ্চয়ই আরও কোনো বন্ধু নিশ্চয়ই লিখছো দেশের ভাষা শহীদদের। 1952 ভাষা শহীদদের, ভাষা শহীদকে, ভাষা শহীদদের। ওকে, ধন্যবাদ। সবার উত্তর আমার উত্তরের সাথে মিলে যাবে নিশ্চয়ই। ভাষা শহীদ, অর্থাৎ কোন শহীদকে বুঝিয়েছেন? ভাষা শহীদ। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ, বহু নির্বাচনী প্রশ্ন পর্বে। বহু নির্বাচনী প্রশ্নে আমি 4টি প্রশ্ন রেখে দিয়েছি, আগেই বলেছি আমি এটি। 4টি প্রশ্নের প্রথমটি হলো, তোমরা দেখতে পাচ্ছ আমি গতদিন বলেছিলাম এই ধরনের প্রশ্নের নাম হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। তো ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, এখানে ওরা কে? প্রশ্নটি হলো ওরা কে? ক, তৎকালীন শাসক। খ, পাকিস্তানি সৈন্য। গ, মাতৃভাষা বিদ্বেষী। ঘ, স্বাধীনতা বিরোধী। নিশ্চয়ই তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ এবং প্রশ্নটি দেখতে পাচ্ছ। ঝটপট করে উত্তরটি বলে দাও আসলে কোনটি উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন বহু নির্বাচনী, এর উত্তরটি আসলে কি হবে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে স্বপ্না বণিক সবার আগে, না আগে এবার লিখেছে অন্য কেউ। সবার উত্তর কিন্তু ভিন্ন ভিন্ন, কেউ বলছে ক, কেউ বলছে খ। আমরা একটু দেখে আসি। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, এখানে ওরা কে? কেউ লিখছো ক, কেউ লিখছো খ। হ্যাঁ, উত্তর তোমরা কেউ ক লিখেছো, কেউ খ লিখেছো, কেউ গ লিখেছো। 7 নম্বর প্রশ্নের উত্তর গ লিখেছো, মাতৃভাষা বিদ্বেষী। হ্যাঁ, খ লিখেছে বেশিরভাগ। আমি একটু দেখে আসি উত্তরটি আসলে কি। উত্তরটি হলো পাকিস্তানি সৈন্য, অর্থাৎ সেই সময়ের যে পেটুয়া বাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, কবি তাদেরকে উল্লেখ করেছেন। ওরা গুলি ছুড়ে দেশের প্রাণে, এখানে ওরা হলো পাকিস্তানি সৈন্য। তৎকালীন শাসক, পুরো শাসক গোষ্ঠীকে মিন করা হয়নি, এখানে বোঝানো হয় নাই। এখানে মূলত পাকিস্তানি সৈন্য, অর্থাৎ পাকিস্তানি সেই সময়ে যারা আইন শৃঙ্খলা সাথে যুক্ত ছিল তারা। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। সবাই লিখেছ খ, 2-1জন ক লিখেছে, 1জন গ লিখেছে। তো উত্তরটি হলো খ। এবার 8 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। সেই আধারের পশুদের মুখ চেনা কথাটিতে প্রকাশ পেয়েছে কবির ক, প্রতিবাদ। খ, বিদ্বেষ। গ, ক্ষোভ। ঘ, তিরস্কার। নিশ্চয়ই তোমরা 8 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা। 8 নম্বর প্রশ্নটি তোমরা উত্তরটি ঝটপট লিখে ফেলো। সেই আধারের পশুদের মুখ চেনা কথাটিতে প্রকাশ পেয়েছে কবির প্রতিবাদ, বিদ্বেষ, ক্ষোভ, তিরস্কার। 8 নম্বর প্রশ্নের উত্তর ঝটপট লিখে ফেলো।
8-এর গ লিখেছে খাদিজাতুল কুবরা যারা, আলেয়া নাহার লিখেছে বি, অনেকে লিখেছে ক, খ লিখেছে, গ লিখেছে, তার মানে ক খ গ তিনটাতে ঘুরপাক খাচ্ছে অনেকেই। বেশিরভাগ লিখেছে বোধ হয় গ দেখতে পাচ্ছি আমি। আমাদের উত্তরটি আসলে দেখে আসতে চাই, আমাদের উত্তরটি কি? উত্তরটি হলো খোপ, গ। তাহলে যারা ক লিখেছ, খ লিখেছ, তারা একটু খেয়াল করো, বেস্ট অ্যান্সারটি, সর্বোৎকৃষ্ট উত্তরটি হলো 8-এর গ। সৈয়দ কামরুল ইসলাম আইডি থেকে এসছে 8A। হ্যাঁ, আসলে ক নয়, উত্তর আমরা গ ধরবো। কেন? সেই আধারের পশুদের আমরা কাউকে গালি দেই কখন? পশু বলে। যখন আমরা খুব রেগে যাই তখন নিশ্চয়ই প্রতিবাদ করে, বিদ্বেষ পোষণ করে আমরা পশু বলে গাল দেই না, আমরা গালি দেই ক্ষোভ প্রকাশ করার প্রেক্ষিতে। তো এরপরে আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটি একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন বন্ধুরা। এখন দেখে নাও, 21-এর গান কবিতা পাঠে শিক্ষার্থীদের মাঝে জাগবে। নিশ্চয়ই কবিতা পাঠ করে শিক্ষার্থীদের ভেতরে কোনো না কোনো বিষয় জাগ্রত হবে। সেই বিষয়গুলো কি কি? 1, মাতৃভাষার প্রতি দরদ। 2, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। 3, অন্যায় বিরোধী চেতনা। আসলে কোনটি, নিচের কোনটি সঠিক হবে? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। বলো তো কোনটা সঠিক হবে? তোমরা নিশ্চয়ই আমার উত্তর প্রশ্নটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবং উত্তরটি ঝটফট চিন্তাও করতে পারছো। তোমরা লিখে ফেলো। 9-এর ঘ লিখেছে স্বপ্না বণিক আইডি থেকে 9-এর ঘ। এরপরে আবিদ লিখেছে 9-এর ডি, তাসলিমা মুন্নি লিখেছে 9-এর ঘ। এরকম করে সবাই প্রায় 9-এর ঘই লিখেছে। এখন পর্যন্ত কেউ ভিন্ন উত্তর লেখে নাই। তো আমি দেখে আসি যে উত্তরটি আসলে কি। উত্তর তোমাদেরটাই সঠিক, 9-এর ঘ, 1, 2 ও 3। সুন্দর, সবার সাথে কেউ এখানে দ্বিমত করে নাই, সবাই 9-এর ঘই লিখেছে। ওকে, ফাইন। এরপরের প্রশ্নটিতে আমরা যদি যাই দেখি 10 নম্বর প্রশ্ন। পাকিস্তানি শাসকদের শোষণের কথা ফুটে উঠেছে কোন চরণে? পাকিস্তানি শাসকদের শোষণের কথা ফুটে উঠেছে কোন চরণে? দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। আমার ডিভাইসটি যেন আবার নষ্ট হয়ে গেল মনে হয়, কি একবারেই বন্ধ হয়ে গেল কেমন যেন, আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা তোমাদের কমেন্টসগুলো। এখন দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা, এরপরে 10-এর তোমরা উত্তর লিখেছ ক, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। এখানে খ আছে এমন সময় ঝড় এলো খেপা বুনো। গ, সেই আধারের পশুদের মুখ চেনা। ঘ, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ অনেকেই অনেক রকমের কমেন্টস লিখছ। 10-এর এ লিখেছ সৈয়দ কামরুল ইসলাম আইডি থেকে। আবিদ হাসান লিখেছ এ। জেসিয়া ফাতেমা আইডি থেকে এ। আবিদ হাসান আবারও লিখেছে এ। সৈয়দ কামরুল ইসলাম। 10-এর ক। ওকে, আমরা একটু উত্তরটি দেখে আসতে চাই। 10-এর উত্তর হলো ক, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। অর্থাৎ আমরা কিভাবে চলবো, কেমনে চলবো, এই বিষয়টি যেন ওরা আমাদেরকে জানাতে চায়। এটি তো আমাদের মানার কথা না। তার মানে কি আমাদের ভাগ্য নিয়ে ওরা ছিনিমিনি খেলার চেষ্টা করেছিল। তো বন্ধুরা, 10 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম। এরপরে আমরা চলে যাব আজকের বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো একটি অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নটি হলো, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে, চরণটি ব্যাখ্যা করো। নিশ্চয়ই তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে, এই চরণটি ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের উপস্থাপন। তোমরা ভালো থেকো, সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।